প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল ছুড়ল তেহরান। ইসরায়েলি আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি। অর্ধশত যুদ্ধ বিমান নিয়ে তেল আবিবের অভিযান। শুধু ভালো মানুষদের দলে নেবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বললেন, গুরুত্ব হারানোর ভয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নারাজ একটি দল। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় যোগ দিয়েছে সব দল। গুরুত্ব পাচ্ছে সংরক্ষিত নারী আসনে নির্বাচন আর দ্বিকক্ষ সংসদ ইস্যু। বৃষ্টিতে আজও বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ। বিভিন্ন স্থানে নিম্নাঞ্চলে জমেছে পানি। বৃষ্টিতেও এখনো পুরো শুরু হয় নাই। যখন বৃষ্টিটা পুরোটা শুরু হবে তখন দেখবেন যে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। খুবই ভোগান্তিতে ফেলছে আমরা। এত দূর থেকে আসার পরে পানি ভেঙে কলেজে যাওয়া আসলে খুব কষ্টকর বিষয়। এসএসএফকে পেশাদারিত্ব আর আন্তরিকতার উন্নতি করার আহ্বান প্রধান উপদেষ্টার। যতটা সম্ভব জনভোগান্তি পরিহারের নির্দেশনা। কার্যক্রম আরো বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আশুলিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে ধসে পড়ল ভবনের দেয়াল। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ইসরায়েলি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। শক্তিশালী মিসাইল হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার মধ্য দিয়ে এমন দাবি করেছে আইআরজিসি। এর আগে 24 ঘণ্টায় বিমান ঘাঁটি সহ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 9 দফা মিসাইল হামলা চলে। ইরান জুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। রাতভর অর্ধশতাধিক যুদ্ধবিমান দিয়ে অভিযান চলে এবং টার্গেট করা হয় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায়। মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে 6ষ্ঠ দিনের এই অভিযানে কমপক্ষে 585 ইরানির মৃত্যু হয়েছে। ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এভাবেই ধরাশায়ী হতে দেখা গেছে একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে। তেহরানের এয়ার ডিফেন্সের কাছে ক্রমাগত হার মানছে তেল আবিবের মিসাইল ড্রোন। মঙ্গলবার রাতভর 50টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। ধ্বংসের দাবি করা হয় বিভিন্ন সেন্ট্রিফিউজ উৎপাদন ব্যবস্থা, যা সরাসরি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট। প্রায় 200টি মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ। নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই ইরানের প্রাণকেন্দ্রে বড় পরিসরে হামলা চালিয়েছি আমরা। রাত 5 নামের যে কমান্ড সেন্টার থেকে বেশিরভাগ মিসাইল লঞ্চ করা হতো তা নির্মূল করা হয়েছে। 24 ঘণ্টায় ইসরায়েলে 9 দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে উত্তরাঞ্চলীয় মেরন বিমান ঘাঁটি। মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এছাড়াও নিয়মিত বিরতিতে তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে চালিয়েছে অভিযান। এরই মধ্যে ইসরায়েলি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আইআরজিসি। এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলো কেবল একটি সতর্কবার্তা। শীঘ্রই আরো বড় অভিযান বাস্তবায়িত হবে। তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। নেতানিয়াহুর অবাস্তব আকাঙ্ক্ষার শিকার হবেন না। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে ইসরায়েলের চলমান অভিযানে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে 500। অনিক রহমান, যমুনা নিউজ। চলমান উত্তেজনায় প্রথমবার হাইপারসনিক মিসাইল ছোড়ার দাবি করে যুদ্ধ উত্তেজনা বাড়ালো ইরান। উচ্চগতি ও মাঝ আকাশে দিক পরিবর্তনের সক্ষমতা থাকায় যে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা কষ্টসাধ্য। এমনকি অত্যাধুনিক এসব মিসাইল ফাঁকি দিতে পারে ইসরায়েলের অ্যারো ও আয়রন ডোমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও। ফাতাহ ইরানের তৈরি একমাত্র হাইপারসনিক মিসাইল, যা 2023 সালে উন্মোচিত করে দেশটি।
ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় এরই মধ্যে সামনে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা। এবার আরও অত্যাধুনিক মিসাইল ছোড়ার দাবি করল ইরান। দেশটির দাবি, চলমান সংঘাতে মঙ্গলবার রাতে প্রথমবারের মতো চালানো হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে ফাতাহ সিরিজের মিসাইল ফাতা-1 ছোড়ার দাবি করেছে ইরান। এটি দেশটির প্রথম ও একমাত্র হাইপারসনিক মিসাইল, যা 2023 সালে উন্মোচন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যেসব অস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম তাদের মূলত হাইপারসনিক বলা হয়। উচ্চ গতি ও নির্ভুল হামলার জন্য সুপরিচিত এই মিসাইল। মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতার কারণে হাইপারসনিক মিসাইল ঠেকানো বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কষ্টসাধ্য। ইরানের দাবি, ইসরায়েলের আয়রন ডোম অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম তাদের ফাতাহ মিসাইল। মূলত ইসরায়েলে হামলার লক্ষ্যেই মাঝারি পাল্লার ফাতা মিসাইল নির্মাণ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নাম দিয়েছে ইসরায়েল স্ট্রাইকার। ফাতা-1 ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 1400 কিলোমিটার। সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে পারে শব্দের চেয়ে 5 গুণ গতিতে। বহন করতে সক্ষম 450 কেজি পর্যন্ত বিস্ফোরক। এর আরও একটি আধুনিক সংস্করণ রয়েছে ইরানের ভান্ডারে, যার নাম ফাতা-2। 2024 সালের 1 অক্টোবরের হামলায়ও ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ফাতা-1 ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল দেশটি। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাতা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে টার্গেটের অবস্থান শনাক্ত করছে ইসরায়েল, এমন দাবি করে ইরানিদের স্মার্টফোন থেকে এই অ্যাপ ডিলিটের আহ্বান জানিয়েছে প্রশাসন। মেসেজিং এই অ্যাপটির প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা আবার এমন তথ্য অস্বীকার করেছে। যদিও হোয়াটসঅ্যাপ যে শতভাগ সুরক্ষিত না, আগেই বেশ কয়েকবার তার প্রমাণ মিলেছে। আর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রতিবারই জড়িয়েছে ইসরায়েলের নাম। নজরদারি প্রযুক্তিতে বিশ্বে অন্যতম শীর্ষ দেশ ইসরায়েল। তেল আবিবের নির্ভুল হামলায় ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুর পর আবারও আলোচনায় ইস্যুটি। এবার ইরানের দাবি, টার্গেটের অবস্থান শনাক্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে ইসরায়েল, আর সে কারণে বাসিন্দাদের ফোন থেকে অ্যাপটি দ্রুত ডিলিটের নির্দেশনা দিয়েছে তেহরান। হোয়াটসঅ্যাপের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা অবশ্য বলছে, ইরান যে দাবি করছে তা অসম্ভব। এক বিবৃতিতে দাবি করেছে, ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক কিংবা ব্যক্তিগত মেসেজ সংরক্ষণ করে না হোয়াটসঅ্যাপ। ইউজারদের তথ্য কোনো দেশের সরকারকে দেয় না তারা। মেটা সাফাই গাইলেও হোয়াটসঅ্যাপের নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ মিলেছে বেশ কয়েকবার। প্রতিবারই কালপ্রিট ছিল ইসরায়েল। এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির হোয়াটসঅ্যাপের কোনো বার্তা জানার কথা নয় মধ্যবর্তী সার্ভিস প্রোভাইডারের। সেখানে কোনো সরকারের অ্যাপটির অ্যাকাউন্ট হ্যাকের সুযোগ কতটুকু? সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি শক্তিশালী হলেও দুর্ভেদ্য নয়। এর আগেও একটি দেশ এই নিরাপত্তা ভেদ করেছে, আর সেটি হলো ইসরায়েল। 2019 সালে সাংবাদিক, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মীসহ 1400 হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকের নজির রয়েছে ইসরায়েলের। সম্প্রতি 100 অ্যাকাউন্টে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রতিষ্ঠান প্যারাগন সলিউশনসের বিরুদ্ধে। অত্যাধুনিক স্পাইওয়্যারের মাধ্যমে প্রবেশ করে হাতিয়ে নিয়েছে ব্যক্তিগত তথ্য। এছাড়াও ইরানের সাইবার অপারেশনের নজির রয়েছে ইসরায়েলের। 15 বছর আগে তেহরানের পরমাণু কর্মসূচি টার্গেট করে চালিয়েছে স্টাক্সনেট অ্যাটাক। সাইবার অভিযান পরিচালনা এবং ঠেকানোর জন্য ইসরায়েলি ইন্টেলিজেন্সের আছে বিশেষায়িত ব্রাঞ্চ ইউনিট 8200, যার সুখ্যাতি বা কুখ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েল ও অন্যান্য দেশ থেকে মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। চলমান ইরান ইসরায়েল সংঘাতের জেরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। কনসিউলার অ্যাফেয়ার্স ব্যুরোর অধীনে 24 ঘণ্টায় এই টাস্ক ফোর্স কাজ করছে এবং দেশে ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দাদের তথ্য ও পরামর্শ দিচ্ছে তারা। এখন পর্যন্ত কতজন নাগরিক বিশেষ এই টিমের সহায়তা নিয়েছেন সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর
কিছুই জানায়নি। আর তথ্যগত সহায়তা দিলেও সরাসরি মার্কিন নাগরিকদের উদ্ধারের কোনো পরিকল্পনা এখনো হাতে নেয়নি দেশটির প্রশাসন। বর্তমানে শুধু ইসরায়েলি বাস করছেন যুক্তরাষ্ট্রের প্রায় 7 লাখ নাগরিক। ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কয়েক হাজার মার্কিনী রয়েছে। ইরানে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানি শীর্ষ সেনা কর্মকর্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তারা। শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পরে এক বিবৃতি প্রকাশ করে তারা। ইসরায়েলের এই হামলায় সহযোগিতা ও সমর্থনের জন্য গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে, বলেছে এই আক্রমণ ইরানকে দুর্বল নয় বরং আরও শক্তিশালী করবে। ইরানের প্রতি হিজবুল্লাহর পূর্ণ সমর্থন থাকলেও আপাতত সরাসরি সামরিক হস্তক্ষেপের কোনো ইঙ্গিত তারা দেয়নি। অন্যদিকে সংঘাতে না জড়াতে গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। কারণ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার এই মুহূর্তে যে কোনো সংঘাতই ছোট এই দেশটির জন্য ক্ষতিকর বলেই মনে করছেন তারা। গুরুত্ব হারানোর ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে নারাজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী উত্তরায় মহানগর উত্তর বিএনপির সদস্য ফর্ম নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে মির্জা ফখরুল কথা বলেছেন। জানিয়েছেন ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনার মাধ্যমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছে বিএনপি, কিন্তু একটি দল জানে যতদিন নির্বাচন হবে না ততদিনই তাদের গুরুত্ব আছে। মহাসচিব বলেন, বিএনপিতে আওয়ামী লীগের কাউকে নেওয়া হবে না, কিন্তু যারা ভালো মানুষ তাদেরকে বাদ দেয়া হবে না বলেও জানান মির্জা ফখরুল। নেতাকর্মীদের নির্দেশ দেন চাঁদাবাজি কিংবা মানুষের সম্পদ দখল না করার। বলেন, মানুষকে ভালোবেসেই ভোট নিতে হবে, আর জনগণের ভালোবাসা ছাড়া রাজনৈতিকভাবে সফল হওয়া সম্ভব নয় বলেও জানান বিএনপি মহাসচিব। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আজ আলোচনা হচ্ছে। সকাল 11টা থেকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়। শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবার সাথে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করা হবে। প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা হচ্ছে আজকের এই বৈঠকে। এবং মঙ্গলবার যোগ না দিলেও আজকের বৈঠকে জামায়াত ইসলামের 3 সদস্যের প্রতিনিধি যোগ দিয়েছে। এছাড়া বিএনপি, এনসিপি সহ অন্যান্য দলের প্রতিনিধিরাও আজকের বৈঠকে আছেন। এখানে দুটো প্রস্তাব আছে, সেটা হচ্ছে যে ঘূর্ণায়মান পদ্ধতিতে স্থানীয় সমস্ত রকম স্থানীয় সরকারে 1/3 নারীদের জন্য নারীদের আসন উন্নীত করা, আরেকটি হচ্ছে ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে একজন করে নারী সদস্য নির্বাচন। তো সেক্ষেত্রে মানে আপনাদের অনুমতি পাওয়া গেলে আমরা এইটা নিয়ে আলোচনা করতে পারি। সুযোগ্য নেতৃত্ব, পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে এসএসএফ সদস্যদের উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার দরবারে তিনি বলেছেন, এসএসএফ একটি ক্ষুদ্র বাহিনী হলেও এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এসএসএফ এর সার্বিক পেশাদারিত্ব, আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করে সকল সদস্যের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণেই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে বলে জানান প্রধান উপদেষ্টা। এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা এবং তা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আর প্রধান উপদেষ্টা এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার নির্দেশনা দেন। একই সাথে সকল সহযোগী বাহিনী ও সংস্থার সাথে সুসম্পর্ক, নিবিড় যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।
কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এসএসএফ তাদের 12 বছরের পুরাতন বিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে। আমরা একটু ফরেন সার্ভিস একাডেমিতে যাব। সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আজ দ্বিতীয় দিনের আলোচনায় মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের সাথে কথা বলছে নেতৃবৃন্দ। সরাসরি যাচ্ছি। টাকা ফেরত আনার জন্য এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রধান বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে। এটাকে আমরা ওয়েলকাম করেছি এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায় বিশেষ করে প্রথম আলোতে আমার বক্তব্য ওয়েলকামিং বক্তব্য খুব স্পষ্ট হয়েছে। 2, নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলেছেন, ডেটের ব্যাপারেও আমাদের তেমন কোনো আপত্তি নেই, কারণ আমরা তো ডিসেম্বর টু এপ্রিল ফ্লেক্সিবিলিটি রেখে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই হতো। এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই আছে। এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরেই ছিল। সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বাহ্নেই একটা টাইমলাইন দিয়েছে, আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিকটেট করতে চাই না, রিজিড থাকতে চাই না, আমরা ফ্লেক্সিবিলিটিকে আমরা অ্যাকসেপ্ট করি। এখানেও আমাদের কোনো তেমন আপত্তি নেই। আমরা যে জায়গাটায় প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করছেন। তো এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে, এটা হতেই পারে। বিএনপি একটি বড় দল, তাদেরও দাবি ছিল এবং আলোচনা করে উনি যদি কনভিন্সড হন যে এটা চেঞ্জ হতে পারে, এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু সেটা ভালো হইতেও যেহেতু উনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিলেন, বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন, কিন্তু সেটা উনি করেন নাই। 2, আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন, যৌথ বিবৃতি। ফরেন সার্ভিস একাডেমিতে ছিলাম। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলছেন, সরাসরি দেখাচ্ছিলাম। গায়েবী মামলা দিয়ে যারা নির্যাতন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সেই সদস্যদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজভী আহমেদ। সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বলেন, এখনও গণতন্ত্রকে শক্তিশালী করার সংগ্রাম শেষ হয়নি। নির্বাচন নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো প্রশ্ন থাকলে তা আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গায়েবী মামলা দিয়েছে, যারা আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের নখ হাতের নখ তুলে নিয়েছে, তারা এখনো কারো বিচারের আওতায় নিয়ে আসা হয়নি। তারা কোথায়, তারা কোন জায়গায় ঘাপটি মেরে আছে? তারা তো প্রশাসনের নানা জায়গায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এবং নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাতভর চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। থেমে থেমে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় বন্দনগরীর বেশ কিছু এলাকা। আগ্রাবাদে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কোমর সমান পানি জমে আর ডুবে যায় কাপাসকোলা, চকবাজার, কাতালগঞ্জ সহ বেশ কিছু এলাকা। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকাল 6টা থেকে 3 ঘন্টায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এছাড়া খুলনা, রাজশাহী, বরিশাল, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। পরিমাণ পানি হয়ে যায়,
অনেক সমস্যা হয়, আমাদের গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি সহায়তা অনেক সমস্যা হয়। এইখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যদি রাস্তাঘাটে উন্নয়ন না করা হয় শিক্ষার্থীদের কষ্ট হবে, এটা তো বোঝার দরকার। প্রত্যেকটা বছরে এরকম প্রত্যেকটা স্টুডেন্টের কষ্ট পেতে হচ্ছে। বৃষ্টি তো এখনো পুরো শুরু হয় নাই, যখন বৃষ্টিটা পুরোটা শুরু হবে তখন দেখবেন যে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আশুলিয়ায় বিস্ফোরণে একটি দ্বিতল ভবন প্রায় ধসে পড়েছে। আগুনে অন্তত 6 জন দগ্ধ হয়েছেন। সকালে নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এই দুর্ঘটনার সূত্রপাত। স্থানীয়রা জানায় রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়, ভবনটির বিভিন্ন অংশ ধসে পড়ে, আগুন ছড়িয়ে পড়ে। অন্তত 6 জন দগ্ধ হয় এবং দগ্ধরা হলেন জাহানারা, হাওয়া আক্তার, জুয়েল, শান্ত, জহুরুল ইসলাম, নাসির। আহত 3 জনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে আর প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন নাসির। ফায়ার সার্ভিসের ধারণা সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনা। সাদরে দেখি এক মহিলা এই হাউসের মধ্যে সিটকা ফিরা পুরো শরীর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। যে রুমে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এই রুমে 3 জন আহত হয়েছে। পুলিশ তাৎক্ষণিক জানার পরে ফায়ার সার্ভিস সহ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা আশঙ্কা করেছি যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে। এটা মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনে 1 সেকেন্ডের জন্য কোনো জরুরি সেবা বন্ধ হয়নি বলে দাবি করেছেন ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনে ইশরাকের শপথ পড়ানোর দাবিতে তার কর্মী এবং নগর ভবনের কর্মচারীদের বিক্ষোভে যোগ দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার গণ অভ্যুত্থানের সরকার দাবি করলেও এখনো তারা আদালতের আদেশ মানছে না, আন্দোলনও আমলে নিচ্ছে না। দেশের সবার দাবি সরকারের কানে পৌঁছালেও ঢাকাবাসীর দাবি কোনোভাবেই পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন ইশরাক। এমন আচরণকে নব্য স্বৈরাচারী আচরণ হিসেবেও অভিহিত করেন তিনি। জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন অব্যাহত থাকলে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগই করা হচ্ছে না। পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীদের নিয়ে 75 নম্বর ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক হোসেন। নব্য স্বৈরাচারী মনোভাব যে এই বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। আমরা বিস্ময়ের সাথে তাকিয়ে দেখলাম যে এতদিন যাবত আমরা আন্দোলন করে চলেছি, বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আমাদের সাথে কমিউনিকেশন করা হয় নাই। আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই, শুনে দেখার প্রয়োজন রয়েছে কিনা। আমরাই নিশ্চিত করছি যাতে জনগণের সকল সেবা কার্যক্রম অব্যাহত থাকে, এটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। আর এখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে এই সেবাগুলোকে বিঘ্ন ঘটিয়ে আমাদের উপর দায় চাপানো যায়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপাতত ঐক্য হয়েছে, কিন্তু সংকট কি কেটে গেছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে জুলাই সনদ, তারেক রহমানের ফেরা, ইসির তফসিল, ভোটার তালিকা নিয়ে রাজনীতি উত্তপ্ত হতে পারে। তারা বলছেন কিছু শক্তি নির্বাচন চায় না, আবার আওয়ামী লীগও সক্রিয় হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। বাকিটা জানাবেন সহকর্মী আলমগীর স্বপন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার বিএনপির বিপরীতমুখী অবস্থানে ঐক্য হয়েছে তারেক ইউনূসের লন্ডন বৈঠকে। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে ছিল বিচার ও সংস্কারে পর্যাপ্ত অগ্রগতির শর্ত, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ঘোষিত টাইমলাইন অনুযায়ী নির্বাচনের বিকল্প আর নেই সরকারের কাছে। তারা একটা যদি কিন্তু রেখেছে নিজেদের হাতে কিছু রাখার জন্য, কিন্তু নির্বাচন তো একটা ওই সময়ের পরে তার নির্বাচন করার সময় নাই। আসলে কারো পক্ষে নির্বাচনকে উপেক্ষা করা বা নির্বাচন না করে পার হয়ে যাওয়া, এরকম এটা আমি মনে করি না যে বাংলাদেশে এখন সম্ভব। এইটা ঠিক, রাজনীতি যে চলমান প্রক্রিয়া এখন যেভাবে চলছে তাতে একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তন ধরে রাখতে হলে বা রাখা সম্ভব হলে নির্বাচনটা হয়তো হয়ে যাবে। আবার নির্বাচন বিরোধী শক্তিও কিন্তু আছে। নির্বাচনের সময়সূচি নিয়ে আপাতত ঐক্য হলেও সামনে নানা চ্যালেঞ্জ দেখছেন তারা। এই মুহূর্তে শান্ত, কদিন পরে হয়তো অশান্ত হতে পারে। নানা ইস্যু সামনে আছে, বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে রাজনীতি আবার মোড় ঘুরতে পারে। আরেকটা হচ্ছে যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তো সরকার কখন নির্বাচন, বিশেষ করে নির্বাচন কমিশন রোডম্যাপটা কখন ঘোষণা করবে, অর্থাৎ তফসিল ঘোষণার যে সময়টা, এটা একটা ব্যাপার। তারেক রহমানের দেশে ফেরার একটা বিষয় আছে। আওয়ামী লীগ তারা যে একবারে বসে থাকবে সেটাও কোনো মনে করার কোনো কারণ নেই। বিভিন্ন শক্তির সংঘাত, বিভিন্ন শক্তির স্বার্থের সংঘাত এবং বিভিন্ন শক্তির যে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা, সেটারও সংঘাত। এই সমস্ত সংঘাতের মধ্যে দিয়ে মাঝে মধ্যে ঐক্য হবে, মাঝে মধ্যে দ্বন্দ্ব হবে,
এগুলির মধ্যে দিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন জামায়াত এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অখুশি, তরুণ ভোটার আরও বাড়াতে চায় তারা, তবে এতে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। কোনো দল যদি ভাবে যে তরুণরা ভোটার হইলে আমাদের ভোট দেবে, এটা তো এরকম আশা করার তো কিছু নাই, কারণ তরুণরা কে কোথায় ভোট দেবে তার তো কোনো ঠিক নাই। এনসিপি এইটা নিয়ে একটা চিন্তার বিষয়, তারা কি করবে শেষ পর্যন্ত। তারা নির্বাচন বিলম্বিত হলে তাদের লাভ বলছে, কীভাবে লাভ আমি তো দেখি না। জামাত এখানে বাধা হবে না, তার কারণটা হচ্ছে জামাত কি করবে, জামাত তো গেইন করবে না, যতটুকু গেইন করেছিল ততটুকুই লস করবে, আর জামাত ইলেকশনে যাবে। বিশ্লেষকরা মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় চ্যালেঞ্জ আছে, তবে তফসিল ঘোষণার পর সবাই নির্বাচনমুখী হলে এক্ষেত্রে সংকট অনেকটা কেটে যাবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বরগুনায় নিষিদ্ধ দুটি ট্রলিং বোট জব্দ করে এটি ঘিরে তুলকালাম চলছে। কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা চালায় জেলে ও ট্রলার মালিকরা, আর এ সময় দুটি যানবাহন ভাঙচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। পাথরঘাটায় কোস্টগার্ডের ক্যাম্প। মঙ্গলবার রাতে সেখানে ঘেরাওয়ের চেষ্টা চালায় ট্রলার মালিক ও জেলেরা। ছড়িয়ে পড়ে এমন উত্তেজনা। ঘটনার শুরু সেদিন সকালে। নিষিদ্ধ দুটি ট্রলিং বোট জব্দ করে কোস্টগার্ড। এ নিয়ে ট্রলার মালিকদের সাথে হয় বাগবিতণ্ডা। এরই জেরে দুই জেলেকে পিটিয়ে আহতের অভিযোগ ওঠে। প্রতিবাদে রাতে ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা চালায় জেলে ও ট্রলার মালিকরা। এ সময় একটি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হাজার হাজার ট্রলার ইন্ডিয়ান ট্রলারে মাছ ধরে নেয়, ওইখানে কোনো ব্যথা নাই, এই খালের মধ্যে সব ব্যথা। রাত্রে বলছে স্যার এগুলো তো সব হাইকোর্টের রিড আছে, রিডটি যা সেটা পরে দেখা যাবে, আপনি কন্ট্রাক্টগুলো মিট করেন। তারে সঠিকভাবে মাসোয়ারা না দেওয়া হইলেই আল্লাহর রহমতে হে বোট ধরিয়ে কাটা শুরু করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যায় পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। বক্তব্য শুনেছি এবং এই বিষয়টি উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, মত বিনিময় সভা ডেকেছি, সেখানে বসে আমরা বিষয়টি ফয়সালা করব। কোস্টগার্ড জানিয়েছে নদীসাগরে নিষিদ্ধ ট্রলিং বোট, তাই জেলে ও ট্রলার মালিকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রাজধানীর মিরপুরে গেল কয়েক মাসে 3টি মানি এক্সচেঞ্জের প্রায় 1.5 কোটি টাকা লুটে নিয়েছে সন্ত্রাসীরা। প্রথমে জিসান, পরে প্রাণ, সবশেষ মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিকের উপরে গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ছিনতাইয়ের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে যমুনা টেলিভিশন। এদিকে মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 6 জনকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার করা হচ্ছে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত থাকছে, আর ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। গত 27 মে সকাল 9:30টায় মিরপুর 10 নম্বর স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতেন রোডের মুখেই ঘটে এই ঘটনা। আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক ও তার দুলাভাইকে ছুরিকাঘাত ও গুলি ছুড়ে 35 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার 1 মাস পেরোতে চললেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ, উন্মোচন হয়নি রহস্য, জানিয়ে উদ্বিগ্ন মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা। না, এখন কেউ গ্রেপ্তার হয়নি, কিছু লোকে ধরছে, বারবার ধরতেছে, ছাড়তেছে, তারা মিলতেছে না, আবার চেষ্টা করতেছে। সেটার জন্য আমরা আতঙ্কে আছি। প্রতিটা মানি এক্সচেঞ্জে এখন আতঙ্কে আছে। পর যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা মানি এক্সচেঞ্জের আতঙ্কে আছে। আর চিন্তায় তো রাস্তায় যাই যেতে আমরা ভয় পাচ্ছি যে আমরা 2 লাখ টাকা নিয়ে ব্যাংকে যাবো, 5 লাখ টাকা ব্যাংকে যাবো, সেটাও সাহস পাচ্ছি না। এই ঘটনার ঠিক 23 দিন আগে 3 মে রাতে মাহমুদ মানি এক্সচেঞ্জের পাশের প্রাণ মানি এক্সচেঞ্জের মালিকের থেকে 50 লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। এই ঘটনার মামলাও নেয়নি পুলিশ। বাসায় 50 গজ আগেই পৌঁছানো মাত্রই ওরা 8-9 জন সন্ত্রাসী পিস্তল থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমি অভিযোগ দাখিল করেছি। মামলাটা ওরা আমার বলছে যে অভিযোগ আর মামলাতে একই জিনিস, আগে আমরা তথ্য উদ্ঘাটন করি, তারপর মামলা করতে হয়। ঘটনা এখানেই শেষ নয়। গত 15 জানুয়ারি রাতে মিরপুরের আরেকটি মানি এক্সচেঞ্জের 74 লাখ টাকা ছিনতাই হয়। সনি সিনেমা হলের উল্টো দিকে জিসান মানি এক্সচেঞ্জের কর্মচারীদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একজন ছিনতাইকারীর ব্যাগ নিল আমিলাম ফুটপাতে, ওখান থেকে তারা একটা ফায়ার করলো, একটা ফায়ার খতম করলো, পরে দ্বিতীয় আরেকটা ফায়ার করে তারা চলে গেছে ব্যাগটা নিয়ে। তখন মানুষ এখানে একটু
আতঙ্ক সৃষ্টি হয়ে গেল ফায়ার করার সাথে সাথে। নাসিরিয়া যখন একটা ফায়ার করলো নিচে, আমি যখন এই দিকে তাকালাম তখন আমার দুই দিক থেকে আমার অ্যাটাক করছে। হ্যাঁ, পায়ে যখন পায়ে দিয়ে গুলি করছে ও সরে গেছে, ওর পায়ে আর লাগে নেই। হ্যাঁ, ও না লাগে, ওর কাঁধের থেকে যে ব্যাগটা ছিল, কাঁধে ছিল, ওর কাঁধের থেকে ব্যাগটা তারা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আমার দুই দিক থেকে দুইটা ধরে রাখছে, পিছন থেকে আর সামনে থেকে আমি লড়তে পারিনি। এই ঘটনার 5 মাস পেরিয়ে গেছে, এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ, যা নিয়ে ক্ষুব্ধ জিসান মানি এক্সচেঞ্জের মালিক। টাকা তো দূরের কথা, এখন পর্যন্ত কোনো মানে যারা ছিনতাইকারী বা যারা এই ধরনের ডাকাত তাদের কাউকে অ্যারেস্ট করা বা আমাদেরকে কেউ এখন পর্যন্ত। তো এই বিষয়ে ডিবির কাছে মামলা যাওয়ার পরে আমি ডিবির একজন সিনিয়র এসপি, উনি আমাদের সাথে মিটিং করছেন এবং ওনার সাথে একাধিকবার কথা হয়েছে, তারপরে উনি আর কল ধরেন না। টাকা লুটের এই প্রতিটি ঘটনা একই সূত্রে গাথা বলে মনে করছেন ব্যবসায়ীরা। জানুয়ারির 15 তারিখ যে লোকগুলা ঘটনা ঘটাইলো, যে যারা এই ছিনতাই বা ডাকাতি করলো, তাদের পরে আবার প্রাণের ঘটনা হইল, প্রাণ শনাক্ত করলো যে এই লোকগুলাই সেম, মানে এটা যদি আপনি নাটক বলেন, সিরিয়াল নাটকের মতো সেম ভাবে। তারপরে আবার মাহমুদের হইল গত মাসে, মানে আর আমরা বলছিও যে এই লোকগুলাই এই একই দলের লোক। যতটুকু আমরা আজ করতে পেরেছি, আমি প্রশাসনের কাছে থানাতে ভিডিও ফুটেজ দিয়েছি। একের পর এক আলোচিত এসব মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইফিকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে। সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে আইভির 7 দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয় এবং একই আদালতে ফতুল্লার সাইদ হত্যা চেষ্টা মামলাতেও শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। এর শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 9 মে সেলিনা হায়াৎ আইফিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আইফির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি, ফতুল্লা থানায় 1টি মামলা রয়েছে, যার 3টি হত্যা মামলা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন এক হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনে শাহবাগ থানার মনির হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, যার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া পল্টন থানার সাইমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। 2023 সালে বিএনপির মহাসমাবেশে দুর্বৃত্তের হামলায় নিহত হন গণ অধিকার পরিষদের কর্মী সাইমন। এদিকে অ্যাডভোকেট তুরিন আফরোজকে উত্তরা পশ্চিম থানার আরাফাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হত্যাসহ 7 মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য জাফর আলমের 18 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির তার রিমান্ড মঞ্জুর করেন। এপিপি জানায় জাফর আলমের বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষ আলাদাভাবে 24 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 18 দিন মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় জাফর আলমকে। রিমান্ড মঞ্জুরের পরে চকরিয়া থানা হেফাজতে নেওয়া হয়। তার বিচার দাবিতে থানা চত্বরের বাইরেই ক্ষুব্ধ জনতা বিক্ষোভ করেন, আর পরে সেনাবাহিনী তাদেরকে সরিয়ে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তাগণের বক্তব্য এবং রাষ্ট্রপক্ষে এপিপি দ্বয়ের বক্তব্য ও আসামির নিয়োজিত আইনজীবীগণের বক্তব্য শুনে গ্রেপ্তারকৃত আসামি জাফর আলমের 7টি মামলায় বিভিন্ন মেয়াদে 18 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক ও র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে। বুধবার প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 2012 সালে ধানমন্ডি থেকে ছাত্র শিবিরের নেতা গোলাম মর্তুজা নিহিমকে অপহরণ, পরে 47 দিন গুমের মামলায় গ্রেফতার হলেন সাবেক আলোচিত র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহাইল। প্রসিকিউশন টিম জানিয়েছে, জুলাই আন্দোলন চলাকালে ঢাকার বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে সেই তথ্য র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন পুলিশ সুপার ইশতিয়াক।
আগামী 15 সেপ্টেম্বর পরবর্তী শুনানি নির্ধারণ করে ইশতিয়াক ও র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর মিরপুর এলাকার গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুলের সাথে আসামি করা হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকেও। আগামী 15 সেপ্টেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি, ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। আরেকজন আসামি রিয়ার অ্যাডমিরাল সোহাইল, উনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল, সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে প্রায় 9 বছর আগের নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় 7 জনকে মৃত্যু কারাদণ্ড অর্থদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট। মঙ্গলবার 229 পৃষ্ঠা পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই মামলায় বিচারিক আদালতের 6 বছর আগে দেয়া রায় 7 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। আর পূর্ণাঙ্গ রায় আদালত বলেছে, আলোচ্য হত্যাকাণ্ডের নির্মমতা, নৃশংসতা, সন্ত্রাসীদের নিষ্ঠুরতার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত 7 আসামি হলেন রাকিবুল হাসান ওরফে রিগান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন, হাদিসুর রহমান, আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ওরফে রিপন এবং শরীফুল ইসলাম খালেদ। বৈরী আবহাওয়ার কারণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 20 জনকে এর মধ্যে পুশিং করেছে বিএসএফ এবং 53 বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে ভোরে সীমান্ত এলাকায় বৃষ্টি হচ্ছিল। আর এর মাঝেই মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিং করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের মধ্যে 10 শিশু রয়েছে। সবাইকে বিজিবি হেফাজতে নিয়েছে এবং তাদের পরিচয় শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে। পরে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে পুশিং করা সবাইকে। ইরানে হামলা বন্ধের দাবি জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলকে হামলা থামানোর এই আহ্বান জানানো হয়। চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে অনেক পশ্চিমা দেশ, অভিযোগ ক্রেমলিনের। বিবৃতিতে ইরানের পারমাণবিক কর্মসূচিগুলোকে শান্তিপূর্ণই আখ্যা দিয়ে এতে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে আখ্যা দেয় মস্কো। অভিযোগ এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি, যা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকেই ঠেলে দিচ্ছে। ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন থেমে নেই। ত্রাণ সংগ্রহে আসা নিরীহ মানুষের উপর প্রতিদিনই নির্বিচারে হামলা চালানো হচ্ছে এবং মঙ্গলবার আইডিএফ এর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত 61 ফিলিস্তিনি, প্রায় 400 মানুষ আহত হয়েছে। মঙ্গলবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের উপর হামলায় অন্তত 51 জন নিহত হয়। খান ইউনিসের রাউন্ড অ্যাবাউটের কাছে খাবারের আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও হামলা চালানো হয়। এতে আহত হন 2 শতাধিক মানুষ, যাদের মধ্যে কমপক্ষে 20 জনের অবস্থা গুরুতর। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। প্রতিটি ইউনিটেই ভর্তি করা হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী, আর পর্যাপ্ত ওষুধ, জরুরি চিকিৎসা সরঞ্জামও নেই। এই ছিল দুপুরে বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।